নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা সবাই জেনে গেছেন ইতিমধ্যে যে রেড রোডে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সেখানে ধর্ণা করছেন, ধর্ণা দিয়েছেন, ধর্ণায় বসেছেন বলা যেতে পারে। এবং রাজকীয় ব্যাপার, এই ধর্ণাটা যারা দেখতে যাবেন তাদেরকে একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু একটা বেশ রাজকীয় ব্যাপার স্যাপার চলছে। সেখানে দুটো অফিস সেখানে তৈরি করা হয়েছে এই মঞ্চের পেছনে। সেখানে একটি অফিস করা হয়েছে অস্থায়ী অফিস, যেটাতে দলের কাজকর্ম হবে, দলের বিভিন্ন রকমের মিটিং বৈঠক সেখানে চলবে। আর একটিতে তিনি প্রশাসনিক ব্যবস্থা দেখবেন, প্রশাসন কিভাবে চলছে না চলছে, প্রশাসনিক যে বক্তব্য বা প্রশাসনিক যে কাজকর্ম ক্রিয়াকলাপ সেইগুলো তিনি আর একটা জায়গা থেকে দেখবেন। তো এরকম দুটো অফিস বানানো হয়েছে তার এই ধর্ণা মঞ্চে পেছনে, একদম ধর্ণা মঞ্চের পেছনে। আর রেড রোডে এই ধর্ণা মঞ্চ কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে। কেন মমতা ব্যানার্জি ধর্ণায় বসলেন? রাজ্য সরকার, যেখানে রাজ্য সরকারের মাথা হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেখানে তাকে ধর্ণায় বসতে হচ্ছে কেন? তিনি বলছেন কেন্দ্রীয় সরকারের বৈষম্য এবং বাংলাকে বঞ্চনার প্রতিবাদে তাই তিনি রেড রোডে ধর্ণায় বসেছেন। কেন্দ্রীয় সরকার বাংলাকে টাকা দিচ্ছে না। কেন টাকা দিচ্ছে না সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তার ভাইপো অভিষেক ব্যানার্জি একবারের জন্য কিন্তু কোথাও বলছেন না। এর আগে অভিষেক ব্যানার্জি আপনারা দেখেছেন যে রাজভবনের গেটের সামনে রীতিমতো 144 ধারাকে উপেক্ষা করে পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে সেইখানে তিনি কিন্তু মিটিং করেছেন। দর্শক, আমরা বলছি সেই মিটিংয়ের পরে রাজভবন থেকে অনেক কিছু স্টেপ নেওয়া হয়েছিল, কলকাতা পুলিশেও অনেক কিছু ব্যাপার ঘটেছিল, কিন্তু তারপরে আখেরে অভিষেক ব্যানার্জি যে 144 ধারা ভেঙে রাজভবনের গেটের সামনে তিনি যে ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি মিটিং করলেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে, তার কিন্তু রেজাল্ট আর কিছু পাওয়া গেল না। কলকাতা পুলিশ বা রাজভবনের রাজ্যপাল তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা বা তিনি যে আইন লঙ্ঘন করছেন তার বিরুদ্ধে কোনো পানিশমেন্ট, কোনোটাই কিন্তু আমরা দেখতে পাইনি। শুধু দেখেছি অভিষেক ব্যানার্জি রাজ্যপালের সাথে কথা বলে বেরিয়ে এসে বলছেন যে রাজ্যপাল বলেছেন কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবেন, যদি এই সমস্যা না মেটে তাহলে আমরা আবার ধর্ণা করব, আবার ধর্ণায় বসবো। তো অভিষেক ব্যানার্জি তো এখন সবকিছু লাটে তুলে দিয়েছেন, কারণ মমতা ব্যানার্জিও বুঝতে পারছেন যে লাটে তুলে দেওয়ার মূল কারণটা কি, বাংলার মানুষও বুঝতে পারছেন যে লাটে তোলার কারণটা কি। তাই মাননীয় মুখ্যমন্ত্রী এখন দলের রাশ টানার জন্য নিজে ধর্ণা মঞ্চে বসে পড়েছেন। একটাই তার কথা, কি না বাংলাকে বঞ্চনা করছে। দর্শক, এ সম্পর্কে বলি, রাজ্য সরকারকে যে টাকাটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না 100 দিনের কাজের জন্য, এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে কেন্দ্রীয় সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে যে কেন টাকা দেওয়া হচ্ছে না। আর রাজ্য সরকারকে বলা হয়েছিল কারা টাকা পেয়েছে আর কাদের টাকা বাকি আছে তার তালিকা প্রকাশ করার জন্য, সেই তালিকা জমা দেওয়ার জন্য। রাজ্য সরকার কিন্তু সেই তালিকা এখনো পর্যন্ত জমা দিতে পারেনি। এবং আমরা দেখেছিলাম অভিষেক ব্যানার্জি যেখানে দাঁড়িয়ে ধর্ণা দিচ্ছিলেন সেই ধর্ণা মঞ্চের সামনেই বেশ কয়েকজন ভুয়ো, যারা 100 দিনে কাজ কখনো করেইনি, তারাও সেখানে দাঁড়িয়ে রীতিমতো কার্ড ছাপিয়ে, জব কার্ড ছাপিয়ে সেই কার্ড, ভুয়ো কার্ড তারা কিন্তু দেখিয়েছিলেন সেই সময় এবং ধরাও পড়েছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের চ্যানেলে, ফলাও করে সেটা দেখানো হয়েছিল। তারপর অভিষেক ব্যানার্জি লেটা লম্বা সমস্ত কিছু গুটিয়ে বাড়ি চলে গেছে।
এখন এসছেন কে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার বক্তব্য কি? তার বক্তব্য সেই একই জিনিস, 100 দিনের কাজের জন্য যে টাকা বকেয়া আছে সেই টাকা কেন্দ্রীয় সরকার কেন দিচ্ছে না। কেন্দ্রীয় সরকার কিন্তু বহু টাকা বিভিন্ন খাতে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকাকালীন এখনো পর্যন্ত বিভিন্ন খাতে প্রচুর টাকা দেওয়া হয়েছে। তার কোনো হিসেব রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত দেননি। অডিট রিপোর্ট জমা করেননি, যেখানে প্রায় প্রতিটা স্টেট তারা তাদের অডিট রিপোর্ট জমা করেছেন, কিন্তু একমাত্র রাজ্যে মানে পশ্চিমবঙ্গ সরকার তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম অডিট রিপোর্ট জমা করেনি। আয় ব্যয়ের যে হিসেব, সেই হিসেব এখনো পর্যন্ত কোনো রকমের জমা তারা করেননি। তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কি, আমাদেরকে টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দিচ্ছে না। অথচ এই মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীর কথা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি রেড রোডে বসেই আবার বলছেন কি, বলছে 21 লক্ষ মানুষের ব্যাংকে অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারির মধ্যে বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে। বাহ, কোথা থেকে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত টাকা? কেন্দ্রীয় সরকার বলছেন দিচ্ছে না, দেয়নি টাকা, বিভিন্ন খাতের টাকা আপনারা পাচ্ছেন না, 100 দিনের কাজের টাকা হোল্ড করে রেখে দিয়েছে। অথচ আপনি রেড রোডে দাঁড়িয়ে রীতিমতো তাল ঠুকে বলছেন 21 লক্ষ মানুষকে আপনি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে তাদের যে পাওনা মজুরি, সেই মজুরি আপনি পৌঁছে দেবেন। তার মানে কোনটা আপনি ভাওতা দিচ্ছেন? কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, সেই টাকা খরচ করেননি, রেখে দিয়েছেন ভোটের আগে খরচ করব বলে, সেটা নাকি আপনার কাছে টাকা ইতিমধ্যে আছে, যে টাকা রাজ্যের সাধারণ মানুষের করের টাকা, জিএসটির টাকা ঠিকঠাকভাবে কেন্দ্রতে পৌঁছে দিচ্ছেন না, সেই টাকা নিয়ে আপনি এইভাবে ছেলে খেলা করছেন। রাজ্য যে উন্নয়ন, রাজ্যের যে ডেভেলপমেন্ট, কোনো রকমের ডেভেলপমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গে আজকে 2011 পর থেকে দেখা যাচ্ছে না। রেড রোডে দাঁড়িয়ে আপনি সার্কাস দেখাচ্ছেন, আর এই সার্কাসের নাম কি? মা মাটি মানুষের সরকারের সরকার, মা মাটি মানুষের সরকার, এই হচ্ছে যাত্রাপালার নাম, সার্কাসের নাম। যে সার্কাসের মুখ্য ভূমিকায় আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোনটা ঠিক, তিনি কোনটা সঠিক বলছেন, এটাই সাধারণ মানুষ বুঝে উঠতে পারছে না, আমরাও বুঝতে পারছি না। তিনি বলছেন 21 লক্ষ মানুষকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে যাবতীয় যে মজুরি বকেয়া আছে সেই মজুরির টাকা পৌঁছে দেবেন, অথচ বলছেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তার জন্য তিনি ধর্নায় বসে আছেন। কোনটা ঠিক? কোন সার্কাসটা মানুষ দেখবে মমতা ব্যানার্জি? এবং মমতা ব্যানার্জি নিজেও বুঝতে পারছেন যে কোন সার্কাসটা অ্যাকচুয়ালি হিট করবে সাধারণ মানুষের মধ্যে, তার অজানা। তাই তিনি নানান রকমের খেলা করতে নেমে পড়েছেন ভোটের আগে। আপনারা জানেন দর্শক, 2024 এপ্রিল থেকে মোটামুটি ভোট শুরু হবে, লোকসভা ভোট। তার আগে তিনি বিভিন্ন রকমের যাত্রাপালা, বিভিন্ন রকমের সার্কাস দেখাবেন, এবং সেই সার্কাসের মধ্যে একটা অন্যতম সার্কাস হচ্ছে রেড রোডে দাঁড়িয়ে তিনি ধর্ণা মঞ্চে বসেছেন। অথচ এই রেড রোডে দিনের পর দিন, আজকে প্রায় 1053 দিন হয়ে গেছে, যে সমস্ত হবু শিক্ষকেরা, যাদের কোয়ালিটি ছিল, যাদের শিক্ষকতা করার যোগ্যতা ছিল, যাদের মেরিট লিস্টের নাম ছিল, তাদেরকে চাকরি না দিয়ে ভুয়ো লোকেদের চাকরি বিক্রি করেছে এই মমতা ব্যানার্জি সরকার, এবং তার জন্য মমতা ব্যানার্জি নিজে দায়ী। তারপরেও তিনি সেই রেড রোডে দাঁড়িয়ে ধর্ণা মঞ্চ তৈরি করে সেখানে ধর্ণার নামে নাটক করছেন, যাত্রাপালা করছেন, সার্কাস দেখাচ্ছেন। সাধারণ মানুষ এই জিনিস কিন্তু বুঝতে পারছে দর্শক, এবং আমরা আপনাদের সামনে এই তথ্য তুলে ধরলাম। তার কারণ হচ্ছে রেড রোডে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আবার নানান রকমের ছলনা তৈরি করবেন, মিথ্যে প্রতিশ্রুতি দেবেন, মিথ্যে কথা বলবেন। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় বাংলার মানুষকে যিনি ঠকাচ্ছেন, সেই ঠকানো
মানুষকে একবারের জন্য কিন্তু আর বিশ্বাস করা যায় না। দর্শক, আমরা আপনাদের সামনে এই তথ্যটা তুলে ধরলাম, তার কারণ হচ্ছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে এই রেড রোড থেকেই কিন্তু আমরা যে সমস্ত হবু শিক্ষকরা যা রাস্তায় বসে আছে আজকে 1053 দিন হয়ে গেছে, তাদের প্রতি কোনো দয়া মায়া কোনো সেন্টিমেন্ট নেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। কুণাল ঘোষ, বাদ্য বসুরা গিয়ে মিথ্যে ভাওতা দিয়ে আসছেন। 2019-এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের কাছে গিয়ে ভাওতা দিয়েছিলেন, আর আজকে সেই রেড রোডে দাঁড়িয়ে তিনি আবার নতুন সার্কাস দেখাচ্ছেন। আর সেই সার্কাস দেখে যদি বাংলার মানুষ ভুলে যায়, যদি বাংলার মানুষ আবারও তাকে ভোট দেয়, তাহলে সেটা চরম দুর্ভাগ্য হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। দর্শক, আপনাদের সামনে আমরা এই তথ্য তুলে ধরলাম এবং আপনাদের যা বক্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।